ভারতের ইন্টেলিজেন্সের কাছে এই খবরটা ছিল না? বাংলাদেশে যে শেখ হাসিনাকে সরানো হচ্ছে এবং এর পেছনে আমেরিকার হাত আছে, এইটা ভারতের কাছে ছিল কি ছিল না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অনেক প্রশ্ন এসেছে, অফিশিয়াল রিপোর্ট গেছে, অনেক কিছু সেটা নিয়ে জটিলতা আছে যে আদৌ এটা ভারতীয় ইন্টেলিজেন্সের ব্যর্থতা কি ব্যর্থতা নয়, অজিত দোভালের কাছে খবর ছিল কি ছিল না, এটা নিয়ে তো অনেক প্রশ্ন আমরা দেখেছি। কিন্তু নেপালে যে এই পরিস্থিতিটা তৈরি হতে পারে, অলিকে যে সরিয়ে দেওয়া হতে পারে, ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে এই খবরটা কি ছিল? অফিশিয়াল রিপোর্ট তো যায়, সবার সাথে সবার অফিশিয়াল রিপোর্ট শেয়ার হয়। সেই অফিশিয়াল রিপোর্ট কি পাবলিক ডোমেনের আছে নাকি? কারা দায়িত্ব নিয়ে বলছে যে ভারতীয় ইন্টেলিজেন্স জানায়নি? তাদেরকে বলতে বলুন তো, ফ্ল্যাশ করতে বলুন তো টিভির সামনে। এই যে আমরা এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে অলি, কেপি শর্মা অলির হেলিকপ্টার ইতিমধ্যেই কিন্তু কাঠমান্ডু ছাড়িয়ে গিয়েছে। আমরা গত বছর 5ই আগস্ট এই ছবিটা দেখেছিলাম এবং গত বছর 5ই আগস্ট আমরা ট্র্যাক করেছিলাম যে শেখ হাসিনার কপ্টার কোথা থেকে কোথায় যায়। আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার চপারও কিন্তু উড়েছিল ঢাকা থেকে এবং সেটা ভারতের দিকে এসেছিল, যদিও আজকে যে চপারটা উড়েছে নেপালের কাঠমান্ডু থেকে, যেটা অফিসিয়ালি বলা হচ্ছে নেপালের তরফ থেকে, শুভাশিস যেটা বলছেন যে সেটা দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু কোনোভাবে কি সেটা চীনমুখী হতে পারে? প্রশ্ন এটাই। এই যে 9 সেপ্টেম্বর আর 5ই আগস্ট, এই জায়গা দুটো আলাদা কিন্তু প্যাটার্নটা কিন্তু একই। জায়গা দুটো আলাদা হলেও ধরনটা এক এবং কোথাও যেন ছবিগুলো মিলে যাচ্ছে। এবং এই যে চিকেন স্নেকের দুপাশে থাকা দুটো দেশ, চিকেন স্নেকটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্পর্শকাতর হয়ে রয়েছে, কারণ একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে কিন্তু রয়েছে নেপাল এবং মাঝখানে সিকিমের যে ছোট্ট পোর্শনটা রয়েছে এবং তার নিচে রয়েছে চিকেন স্নেক, যেটা আমাদের রাজ্যের অংশ। ঠিক সিকিমের বরাবর যদি আপনি নেমে আসেন নেপালের গা বেয়ে, তাহলে নিচে যে অংশটা পড়বে সেটা কিন্তু আমাদের রাজ্যের অংশ, আমাদের দেশের অংশ, চিকেন স্নেক, এবং যেটা নিয়ে কিন্তু বাংলাদেশের ভেতর থেকে বহুবার আমরা দেখেছি কথা উঠেছে এবং টার্কিশ ড্রোন উঠতে দেখা গিয়েছে। সেই জায়গাটা কিন্তু আবারও, মানে এটা আরেকটা দিক, এটা নেপালের দিক, সেই জায়গাটাও কিন্তু এবার স্পর্শকাতর হয়ে গেল। আমি শুভাশিস আপনার কাছে এই জায়গাটাতে আসতে চাইবো। ছবি দুটো আলাদা, একটা বাংলাদেশ একটা নেপাল, ধরনটা এক, প্যাটার্নটা এক। যদি এরপরে আমেরিকা এর ভেতরে এসে ঢুকে ভারতের দিকে প্রেশার ক্রিয়েট করে, কারণ সেই যে আসিম মুনিরের আমেরিকাতে গিয়ে বলা কথা যে এবার পূর্ব দিক থেকে আমরা আসবো, গ্লোবাল সাউথের ওপর আঘাত হানতেই কি এই একই প্যাটার্ন অবলম্বন করা? প্যাটার্ন অনেকগুলো রিপিটেশন আছে, আমি প্যাটার্নগুলো ধরে ধরে বলছি। প্রথম কথা হচ্ছে আমরা দুজনেই এবং আমরা সবাই একটা সামাজিক পরিস্থিতির মধ্যে বাস করি। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে প্রচুর যুবক যুবতীর সাথে তুমিও মিশো আমিও মিশি। কোনো দিন কোনো লোকের হাতে একটা এসএমজি গান দিয়ে দাও, আই এম টকিং অ্যাবাউট ভেরি টেকনিক্যালি ভাবতে হবে ব্যাপারটাকে নিয়ে। এসএমজি গান দিয়ে দাও, তাকে বলো সেটা কক করে চালাতে পারবে? সে সম্ভব পারবে না। যদি কাউকে একটা গ্রেনেড দিয়ে দেয় যে পিনটা খুলে থ্রো ইট ডাউন, সে পারবে না। যদি 20টা শ্রেষ্ঠ গুন্ডা কোনো জায়গা থেকে তুলে আনো, এনে পার্লামেন্টে নিয়ে যাও, নিয়ে বলো প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে হামলা করো, পারবে না। সে কেন পারবে না আমি বোঝাচ্ছি। তার কারণ এর জন্য স্পেশালাইজড প্রশিক্ষণ লাগে। এই যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও পরবর্তীকালে বেরিয়েছে, বহু মানুষের প্রশিক্ষণ ঘটেছিল এবং তাদেরকে বাংলাদেশের ভিতরে ইনজেক্ট করা হয়েছিল। আমি নেপালের ক্ষেত্রে ওই একই ভার্সনটা রিপিট করছি, বহু মানুষকে তৈরি করেছে এবং নেপালের ভিতরে ইনজেক্ট করা হয়েছে এবং এই ইনজেক্ট করা লোকগুলোই একটা জনতাকে গাইড করছে। একটা জনতা উত্তেজিত, সেই জনতার উত্তেজনাটাকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে সেটাকে গাইড করে একটা বড় ধরনের ক্ষতি সৃষ্টি করছে। স্বাভাবিক কোনো জনগণ একটা জনরোষ তৈরি হলে এই রকম প্যাটার্ন তৈরি হয় না। আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, আমরা নেপাল নিয়ে আলোচনা করছি, বহু আগে ফিরে যাই। আমরা আগে ফিরবো, আমরা ইতিহাসের ঘটনা ঘটবো। শুভাশিস আপনি আমাদের সঙ্গে থাকুন। কিন্তু এই যে অলি, কেপি শর্মা অলি, সে কিন্তু চীনপন্থী বলে ভীষণভাবে পরিচিত। তাহলে এই কেপি শর্মা অলিকে সামলানোর বিষয়ে বা নেপালের বিষয়ে আমরা কি চীনের ওপর চীনকে বিশ্বাস করব, নাকি আরো বেশ কিছু প্রশ্ন চিহ্ন উঠে আসছে? শুভাশিস আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে ভারত কি এক্ষেত্রে চীনকে ভরসা করবে? কারণ চীনের সঙ্গে অলির একটা দারুণ সখ্যতা, ভারতের সঙ্গে কিন্তু সেটা ছিল না। অলি একটা পলিটিশিয়ান, তাকে নিয়ে খুব একটা ভেবে লাভ নেই। তাকে যারা স্টুচ করেছে তারা ভাববে।
আমাদের কাছে জিনিসটা ভাবতে হবে আমাদের প্ল্যান অফ অ্যাকশন। আমাদের প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে নিজেদের বর্ডার লাইনটাকে সিকিওর করা, আর নেপালের ক্ষেত্রে নেপালে যে আমাদের ইনভেস্টমেন্টগুলো আছে সেইগুলোকে সিকিওর করা। এই ইনভেস্টমেন্ট সিকিওর করার সময় চীনেরও ইনভেস্টমেন্ট আছে, আমাদেরও ইনভেস্টমেন্ট আছে, এই দুজনের ইনভেস্টমেন্টটার একটা অ্যালাইনমেন্টটা প্রয়োজনীয়, আমাদের মানে মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজনীয়, যে আমরা আমাদের ইনভেস্টমেন্টগুলোকে সিকিওর করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি। তার মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে ভীষণভাবে জরুরি, সেটা হচ্ছে যে এই যে অরাজকতার যে জিনিসটা চলছে এটাকে কন্ট্রোলে আনার জন্য বিভিন্ন রকম অবজারভেশন, যেটা আর্মিকে বা যে দায়িত্বটা নিচ্ছে, কন্ট্রোলটা নিচ্ছে, তাদেরকে সরকারিভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পোডিয়ামের মাধ্যমে জানানো, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন রকম ডাইরেক্টিভসের মাধ্যমে তাদের ক্লিয়ারলি জানানো যে তাদের যে প্লান্টগুলো আছে, আমাদের বহু ইনভেস্টমেন্ট প্লান্টস আছে, ওখানে এনার্জি হাবস আছে, সেইগুলোকে যেন সিকিওর করা হয়। কারণ নেপাল এরকম নয় যে এই ঝামেলাটার পরে নেপাল পুরো একদম ধ্বংসস্তূপ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না মানচিত্রে, এরকম তো নয়। নেপাল থাকবে, সেখানে মানুষজন খেয়ে বাঁচবে। এই খেয়ে বাঁচার জন্য যে ইনভেস্টমেন্টগুলো করা হয়েছে, ওই ইনভেস্টমেন্টগুলো ধূলিসাৎ হয়ে গেলে কিন্তু ওটা ফিরে পেতে অনেক দিন সময় চলে যাবে। সেই জায়গাটা দাঁড়ানোর জন্য ভারতকে চীনকে সাথে নিয়ে ভাবতে হবে। তার মানে এই নয় যে চীনকে কেন্দ্র করে ভাবতে হবে। আমি যদি একটা রাস্তা দিয়ে যাই, অন্ধকার থাকে, যার হাতে টর্চ আছে তাকে আমি সাথে নেব, এটা আমার স্বাভাবিক চেতনা। তার মানে এই নয় যে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে একা পারবো না, কিন্তু এই রাস্তা দিয়ে একা হাঁটাটা বোকামো। তার জন্য যার হাতে টর্চ আছে সেই টর্চ ওয়ালা লোকটাকে সাথে নিয়ে যাওয়াটা। চীনের টর্চের আলো যদি আমরা দেখি বা চীনের পথে যদি আমরা পা বাড়াই, তিব্বতের ঘটনা, আকসাই চীনের ঘটনা। চীনের পথে পা বাড়াতে বলিনি, কিন্তু আমি বলেছি পথ দিয়ে হাঁটবো আমি, সাথে চীনকে রাখাটা বুদ্ধিমান। বন্ধুর, যথেষ্ট বন্ধুর চীনের পথ না, একদম নয়, একদম নয়। আমি আবারও বলছি, বারবার বলছি, চীনের সাথে ভারতের এখন যে সম্পর্কটা ঘটছে, দ্যাট ইজ রিলেশনশিপ অফ অ্যালাইনমেন্ট। এই ফ্রেন্ডশিপ তত্ত্বতে আমি বিশ্বাসী নই কোনো রকম। আমি ব্যক্তিগতভাবে, আমি অন্য দায়িত্ব তো নিতে পারবো না, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, ফ্রেন্ডশিপ বলে কোনো তথ্য ফরেন অ্যাফেয়ার্সে হতে পারে না। সবটাই সমীকরণ ভিত্তিক। সমীকরণ। একটা দেশ মনে করছে অন্য দেশকে এই পার্টিকুলার অবজেক্টিভে সাথে রাখলে আমার সুবিধা। আমি পথের এক্সাম্পলটা দিলাম কেন, অন্ধকার রাস্তা দিয়ে যদি আমি হাঁটি, সাপ কোপ গুলি গালা যা কিছু তো আমার মৃত্যু করতে পারে, তার জন্য আমি সাথে একটা লোককে নিচ্ছি যার হাতে একটা টর্চ। কিন্তু অতীত তো ভীষণ তিক্ত, অতীত তো ভীষণ তিক্ত। এমনকি অরুণাচল প্রদেশ, তিব্বত, আকসাই চীন, এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কি আমরা নেপালে ভারতের একদম গায়ে ঘেঁষা, এই গায়ে ঘেঁষা একটা জায়গাকে নিয়ে আমরা চীনের আলোয় কি রাস্তা দেখে যাওয়াটা আমরা ঠিক করব? অতীত ঘাটতে গেলে তো গোটা অতীতটাকে ঘাটতে হবে। সেখানে আমাদের 300 বছরের ব্রিটিশ রাজ ছিল, সেই 300 বছরের ব্রিটিশ রাজের যে ইউকে আছে তাদের সাথে আমাদের দুর্ধর্ষ সম্পর্ক, তাহলে কি রাখবো না সেই সম্পর্ক? পয়েন্টটা হচ্ছে অতীত থাকবে, অতীত থাকবে এজ অ্যান আর্কাইভ। অতীতকে সাথে রাখবো, অতীতটা মাথায় রাখবো, অ্যাকশনে নয়। অ্যাকশনটা আমি বুদ্ধি করে সেরকম অ্যালগরিদমই সাজাবো যে